সাক্ষাৎকার এত শক্তিশালী একটি চক্র পিছনে তৈরি হয়েছে যে আমরা বলছি কিছুই না, ওরা কিছুই না, ছেড়ে দিতে দিতে এমন হয়েছে আজকে আমাদের অনেকগুলো ঘটনার মধ্যে যেটা সম্প্রতিকালে ঘটলো নরসিংদী রেল স্টেশনে। আসলে আমরা যদিও সহজভাবে বিষয়টা দেখি, বিষয়টা মোটেই সহজ নয়। আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় এটা একটি সাংস্কৃতিক আগ্রাসনের মতন। আমরা আফগানিস্তানের ইতিহাস ঘাটলে বুঝতে পারি যে কিভাবে ওরা আলোকিত জায়গা থেকে অন্ধকার এসে পৌঁছেছে। বাংলাদেশ আজকে এমন একটি জায়গায় এসেছে যে আমরা মুখ মাথা উঁচু করে বলতে পারি। আমার মনে হচ্ছে একটি ধর্মীয় এবং অন্ধকারের একটি সাংস্কৃতিক গোষ্ঠী তারা কি করেছে আপনারা দেখবেন, যে কয়টি ঘটনা ঘটেছে সব কয়টির সঙ্গে একদিন নারীকে যুক্ত করেছে। তার মানে তারা এটা প্রমাণ করতে চাচ্ছে শুধু আমরা না, দেখো নারীরাও তোমাদের এই অগ্রগতি, এই প্রগতি, এই স্বাধীনতা পছন্দ করে না। আসলে তারা ট্রেনিং দিয়ে, আমার ধারণা তারা ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে কিছু নারী এজেন্টকে ছেড়ে দিয়েছে যাতে তোমরা প্রতিহত করো, আমরা পিছনে আছি। কারণ একজন নারী যখন একজন নারীর বিরুদ্ধে বলে তখন তারা পিছন থেকে মজা দেখে এবং সমাজকে জানাতে চায় যে আমরা শুধু না, দেখো তোমরা তোমাদের বিরুদ্ধে লেগেছো। একটি প্রচলিত কিন্তু ঘৃণ ডাইন আমরা জানি, নারীরাই নারীর বিরুদ্ধে লাগে। এটি একটি প্রচলিত বহুল প্রচলিত পুরুষতান্ত্রিক একটি সংজ্ঞা যে নারীরা নারীর বিরুদ্ধে লাগে। আসলে নারীরা নারীর বিরুদ্ধে লাগে না, পুরুষতন্ত্র নারীর বিরুদ্ধে লাগে। কারণ তারা এদের প্রগতি, এদের বুদ্ধিমত্তা, এদের রাষ্ট্রের প্রতি ভূমিকা, এদের জীবনের স্বাধীন চেতা এবং মুক্ত কিছু পছন্দ করে না এবং জানেন যে যদি কখনো সামনে আগামী পৃথিবীকে সুকাজ করতে হয় যা দেখো, তখন তারা প্রথমে নারীকে ঘরবন্দি করবে। এবং আজকে রাষ্ট্র হয়তো বুঝতে পারছে না, তার রাষ্ট্র ক্ষমতায় আছে, যে একটি হাতকে ভেঙে দিলে আর এক হাত দিয়ে প্রগতি আমরা পৌঁছাতে পারবো না। কারণ নারীরা আজকে সমানভাবে অংশগ্রহণ করছে রাষ্ট্রীয় সম্মানের, রাষ্ট্রীয় প্রগতির জন্য, রাষ্ট্রীয় অর্থনৈতিক প্রবৃত্তির জন্য। এখন সেই দেশটিকে ভঙ্গুর করে দেওয়ার জন্য একটি গোষ্ঠী লেগেছে যে একটি সমান বুদ্ধি সম্পন্ন, সমান ভূমিকা সম্পন্ন একটা জাতি, একটি শ্রেণীকে যদি আমরা ঘরবন্দি করতে পারি, যদি একটি বস্তার মধ্যে বন্দি করে দিতে পারি, তবে সমাজটা পায়ের হাঁটুর মতন ভেঙে গুড়িয়ে যাবে। এবং তখনই তারা এই ধর্মীয় আগ্রাসন নিয়ে যারা থাকে তারা তখনই এটা অধিকার করতে পারবে এবং তারা সামনে আসতে পারবে। দেখো তোমরা ভেঙে গেছো, তোমরা পরাজিত, এখন আমরা নিয়ন্ত্রণ করি, আমরা ধর্মের সেই যুযুকে দিয়ে নিয়ন্ত্রণ করি, আমরা সেই 1400 বছর আগের পুস্তককে একটি বর্ম হিসাবে নিয়ন্ত্রণ করি। দেখো আমরাই ঠিক আছি। আসলে আমরা এশিয়ার দিকে তাকালে দেখি যে দেশগুলো হঠাৎ করে প্রগতির পর থেকে নিচের দিকে নেমে গেছে, প্রত্যেকটির পিছনে একটি, সে শুধু আমি ইসলাম ধর্মের কথা বলবো না, যে কোনো ধর্মেরই এই যে একটা আগ্রাসন, সেটা কিন্তু প্রথম তারা একটি টুল হিসেবে নিয়েছে। আমার মনে হয় আমরা এই অল্প কদিন এখানে দাঁড়িয়েছি, আমি সমস্ত দেশের নারীদের বলছি সতর্ক থাকতে হবে, কারণ আমাদের বিরুদ্ধে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে এবং তারা অবশ্যই প্রশিক্ষিত একটি গোষ্ঠী। আপনারা জানেন যে আমরা যারা নর্মাল চলাফেরা করি, সালোয়ার কামিজ করি, প্রচলিত পোশাক যারা পরে থাকি, তারা কখনো অন্য একজন মানুষকে যারা হিজাব পরে, বোরকা পরে, তাদের কখনো আমরা কোনো অন্য দৃষ্টিতে দেখি না। আমরা এটা বলি আচ্ছা তার চয়েস, কিন্তু আপনারা ভেবে দেখবেন যে আমাদের চয়েসকে তারা সম্মান করছে না। তো আমাদের চয়েসকে তারা সম্মান না করে এবং আমাদের পিছনে যারা সূক্ষ্ম ষড়যন্ত্র করে, আমার মনে হয় তাদের প্রতিহত করতে হবে। প্রতিবাদ আমরা করছি বটে, কিন্তু আমার সমস্ত দেশের মানুষেরা যদি আমাদের আজকের এই প্রতিবাদটা দেখতে থাকেন, আমি সকল নারীদের বলবো, সকল পুরুষ ভাই বোনদের বলবো যে প্রতিহত করতে হবে, সঙ্গে সঙ্গে প্রতিহত করতে হবে। এবং রাষ্ট্রকে বলবো আজকে সামান্য ঘুণে ধরা বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন না, একদিন সেটা মোহরে হয়ে দেখা দিবে, তখন কিন্তু আপনারা তার কোনো রকমের সমাধানে পৌঁছাতে পারবেন না। অতএব রাষ্ট্রেরও এখানে একটি ভূমিকা রাখা দরকার। যে প্রগতিতে আগাচ্ছি, অর্থনৈতিক যে প্রবৃত্তি আছে, যে প্রবৃত্তিকে নির্ভর করে আজকে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার অনেক সফলতার কথা বলেন, অনেক দেশে যে অনেক বড় কথা বলেন, তাকে ভুলে গেলে হবে না যে এই অর্ধেক প্রবৃত্তির অংশীদার আমরা নারীরাও, এবং বেশিরভাগ নারী, আমরা শ্রমিক নারীরা, আমরা গার্মেন্টস সেক্টরে বলবো। এখন আমরা যদি একটি দেশকে ধ্বংস করতে হলে তার হাঁটুর দিক থেকে কেটে দিতে হবে, এবং কেটে দিতে হলে অর্ধেক জনগোষ্ঠীকে বন্দী করতে হবে, তাদের হেনস্থা করতে হবে, তাদের বাইরে বেরোনোর জন্য তাদের পা ভেঙে দিতে হবে, তাদের ভয় দেখাতে হবে, বাইরে বেরোলে তুমি অসম্মানের শিকার হবে, এই দেশে কোনো ন্যায্য বিচার তুমি পাবে না। তখন অটোমেটিকলি সম্মান বাঁচানোর জন্য ওই নারীটি পিছনের দিকে পা দেবে এবং ওই পুরুষ ভাই বন্ধু বাবা বলবে ঠিক আছে, যেহেতু ন্যায় বিচার এদেশে নেই, তুমি তাহলে বের হয়ে না। কি হলো, তাহলে অর্ধেক জনগোষ্ঠীকে ভিতরে ফেলে দিল। সুতরাং আমি রাষ্ট্রকেও বলবো আপনারা এখন এদিকে দৃষ্টি দেওয়া দরকার, এবং আমি প্রশাসনকে বলবো একটা, দুইটা, তিনটা বিচার ব্যবস্থা অ্যাটলিস্ট করেন, যে ওই মানুষটি বদলে হয়তো যাবে না, কিন্তু ভয় পাবে যে আমি আজকে যদি এরকম পাবলিক নিউসেন্স করি তবে আমার জন্য বিশাল শাস্তি সরকার রেডি করে রেখেছে এবং আমাকে শাস্তি পেতে হবে। এবং আমি সকল স্তরে ভাই বোনদের বলছি এটা একটি সূক্ষ্ম রাজনৈতিক
ধর্মীয় সাংস্কৃতিক সন্ত্রাস এবং একটি আগ্রাসন যেটার মধ্যে দিয়ে আমাদের ডুবিয়ে দিতে যাচ্ছে। তো আমি সবাইকে আমার আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। জয় বাংলা। এতগুলো তো আমার হাত ভেঙে গেল। প্রিয় দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি শাহবাগ থেকে এবং শাহবাগে নিপীড়নের বিরুদ্ধে শাহবাগের ব্যানারে একটি প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে নরসিংদী রেল স্টেশনে পোশাক পরা নিয়ে একজন নারীকে নির্যাতন করা হয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নরসিংদী রেল স্টেশনে পোশাক পরা নিয়ে নারী নির্যাতক ধর্মান্ধ নারী সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে এখানে প্রতিবাদ সমাবেশ হচ্ছে। সেই প্রতিবাদ সমাবেশ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে। আরেকজন নারী কেন টি-শার্ট পরে উঠেছে সেদিনে অনেক আন্দোলন হয়েছে এবং তারই পর আমরা আবার দেখলাম যে নরসিংদী ট্রেন স্টেশনে এই ঘটনাটি ঘটেছে। তার মানে হচ্ছে এটি একটি চক্রান্তের অংশ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশ সরকার, বাংলাদেশের পুলিশ এবং গোয়েন্দা সংস্থা যদি এগুলো বিচ্ছিন্ন ভাবেন তাহলে আপনারা ভুল করবেন এবং আগামীতে বাংলাদেশের যে পরিস্থিতি চরম খারাপের দিকে যাতে সামাজিক পরিস্থিতি সেটি ইঙ্গিত বহন করে এই ঘটনাগুলো। সঙ্গে বন্ধুগণ এভাবে বক্তব্য রাখবেন নারী আন্দোলন এবং নারী বিষয়ক লেখালেখি এক্সপিরিয়েন্স সরস্বতী বিপ্লব। একজন নারী পুরুষ, আমি আবার বলছি নারী পুরুষ মিলে বাংলাদেশের প্রগতিকে পেছন থেকে টেনে ধরার এক ধরনের চেষ্টায় অবতীর্ণ হয়েছে। বাংলাদেশটাকে নারীদের জন্য একটা জাহান নামে পরিণত করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আমি জানি আমরা অর্থনৈতিকভাবে অনেক এগিয়েছি। বাংলাদেশ সরকার বা বর্তমান যে রাজনৈতিক দল বাংলাদেশ চালান তারা অনেক রকম পদক্ষেপ নিয়েছেন এবং আমরা অনেক গৌরব অর্জন করেছি। কিন্তু বাংলাদেশের নারীরা যদি স্বাধীনভাবে এই দেশে চলাফেরাই করতে না পারে, এই অর্থনৈতিক উন্নয়ন, এই অগ্রগতি নিয়ে আমরা কি করব? এই উন্নয়ন, এই অগ্রগতির সুফল যদি আমরা মেয়েরা ভোগ করতে না পারি, তাহলে এই অগ্রগতির সাথে আমাদের আসলে কানেকশনটা কোথায় আমি বুঝতে পারি না। এবং আপনারা কি মনে করেন বাংলাদেশে যে অর্ধেক জনগোষ্ঠী যে নারীরা, তাদেরকে বাদ দিয়ে আপনারা এই উন্নয়নে অগ্রগতি নিয়ে গর্ববোধ করবেন এবং অনেক দূর চলে যাবেন? অদ্ভুত এক সাংস্কৃতিক অবক্ষয় শুরু হয়েছে আমাদের দেশে। আমি বলবো যে রাজনৈতিক সদিচ্ছার যেমন অভাব, পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভীষণ রকম অভাব। আমরা জানি এখন যেহেতু টেকনোলজি বেজ একটা যুগ তো শুরু হয়েছে, আমরা ডিজিটাল বাংলাদেশ হয়েছি এবং সেই ডিজিটাইজেশনের সুযোগে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য নারীর বিরুদ্ধে কন্টেন্ট ঘুরে বেড়ায়। ওয়াজ মাহফিলের থেকে শুরু করে, শুধু ওয়াজ মাহফিল বলবো, অনেকে লেখেন নারীর প্রতি তীব্র শ্লেষা, তীব্র ক্ষোভ নিয়ে। সেগুলো কাউন্টার ন্যারেটিভ কারা তৈরি করবে? সাংস্কৃতিক কর্মীরা, তাই তো? বাংলাদেশের মিডিয়াকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই শুধুমাত্র রাজনৈতিক নেতাদের উপরে, শুধুমাত্র সরকারের প্রতি আঙুল তুলে এই সমস্যার সমাধান আসলে হবে না। বাংলাদেশের রাজনৈতিক কর্মীরা, দুঃখিত, সাংস্কৃতিক কর্মীরা কোথায়? মিডিয়া কর্মীরা কেন আরো সোচ্চারভাবে, আরো প্রোঅ্যাক্টিভলি কাউন্টার ন্যারেটিভ তৈরি করেন না? আজকে আপনারা কে বলে দেওয়ার আমি টিপ পরবো কি টিপ পরবো না, আমি শার্ট পরবো কি শার্ট পরবো না, আমি শাড়ি পরবো কি শাড়ি পরবো না? আপনি কি পরেন সেটা নিয়ে তো আমি কিছু বলতে যাই না কখনো। আপনার গরম লাগলে আপনি কাইন্ড অফ মানে কিছু না পরেই থাকেন রাস্তাঘাটে, পুরুষেরা, তাই না? অর্থলঙ্গ বলা চলে। আমরা নারীরা তো কখনো বলতে যাই না যে আপনি গা থেকে বসেন, আমার দেখতে অসুবিধা হচ্ছে। নারীরা তো উলঙ্গ চলে না রাস্তায়। এবং কোনো কিছু বললেই এক ধরনের তৌহিদি জোশ শুরু হয়েছে বাংলাদেশে, তারা ঝাঁপিয়ে পড়ে। আমরা তো ভাই তালেবান না রে ভাই, আমরা তো আফগানিস্তান না। আপনাদের মগজে যদি তালেবানি জোশ কাজ করে, আপনারা চলে যান আফগানিস্তান। বাংলাদেশটা আপনাদের জন্য স্বাধীন হয় নাই। বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের সংগ্রাম,
সেই সংগ্রাম শুধু পুরুষরা করে নাই, আপনারা হয়তো ভুলে গেছেন। নারীদের অসম্ভব ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাংলাদেশ তৈরি হয়েছে। তারা শুধুমাত্র যৌন নির্যাতনের শিকার হন নাই, কিন্তু তারা সম্মুখ সমরে অস্ত্র হাতে লড়েছেন এবং শহীদ হয়েছে, যদিও সেটা সঠিকভাবে নথিবদ্ধ হয় নাই। তাহলে যে দেশটা তৈরির পিছনে নারীদের ভূমিকা আছে এত বেশি, সেই স্বাধীন দেশে নারী তার স্বাধীন মতো চলতে পারবে না। এই স্বাধীন দেশ দিয়ে আমরা কি করব? আমি আসলে খুব রাগ হতেও ভুলে গেছি। আসলে এত রাগ হতে না, রাগ হওয়া যায় না, দুঃখ হয়, করুণা হয় যে এই দেশ, এই একটা দেশ, যে দেশের প্রধানমন্ত্রী নারী, যে দেশের স্পিকার নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, বিভিন্ন মিনিস্ট্রিতে পজিশনে নারীরা আছেন, এমপিরা আছেন, সংসদে নারী আসন আছে অনেকগুলো, তারা নারীর পক্ষে কয়টা কথা বলছেন আপনারা? এই যে ঘটনাগুলো ঘটে গেল, আমরা কেন গুটি কয় মানুষ এসে শুধু শাহবাগে দাঁড়াই? আপনারাও কেন আমাদের সাথে অংশগ্রহণ করেন না? আপনারা এখন আচ্ছা ঠিক আছে আমাদের সাথে না আসেন, কোথাও না কোথাও আপনাদের প্রতিবাদটাও তো আমরা দেখতে চাই। আপনারা তো আমাদের প্রতিনিধি না, আপনাদেরকে তো আমরা নির্বাচিত করে পাঠিয়েছি সংসদে আমাদের কথা বলার জন্য। কখনো তো বলতে শুনি না আপনাদেরকে আমাদের কথা। তাহলে এই দেশটা, যে দেশে আমি স্বাধীনভাবে আমার মতন করে চলতে পারবো না, সেই দেশের অর্থনৈতিক উন্নয়নে ঘোড়ার ডিম হবে। আমি এই ধরনের অর্থনৈতিক উন্নয়ন চাই না। যে দেশে আমি স্বাধীনভাবে চলতে পারবো না, আমার মতো মূল্যায়ন করা হবে না, আমার স্বাধীন ইচ্ছা প্রকাশের মূল্যায়ন করা হবে না, এই রকম অর্থনৈতিক উন্নয়ন, এইরকম প্রগতি আমার দরকার নাই ভাই। আপনারা হয় থাকেন অথবা আপনারা আফগানিস্তান চলে যান। আর যদি মনে করেন আমাদেরকে পাল্টা মারমুখী হতে হবে, তাহলে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারি, বাংলাদেশের মেয়েরা আমরা মারমুখী হব। এখন থেকে মারমুখী হব। এতদিন পার পেয়ে গেছেন, আর পার পাবেন না কিন্তু, এবং অনেকে হচ্ছেও। এবং যে নারীরা, আমি তাদেরকে বলছি, যারা নিজেরা হিজাব পরে অন্যকে হিজাব পরার জন্য বল প্রয়োগ করছেন, গালাগালি করছেন, বিভিন্ন রকমের প্রেসার ক্রিয়েট করছেন, আপনি নিজের বুকে হাত রেখে বলেন তো আপনি নিজের ইচ্ছা হিজাব পরেন কিনা? আমি চ্যালেঞ্জ করবো আপনি নিজের ইচ্ছা হিজাব পরেন না। আপনাকে আপনার ধর্ম, আপনার পরিবার, আপনার যে সমাজ আছে, তারা আপনাকে পড়ায়, এবং আপনার মাথায় এতটাই বুদ্ধির অভাব যে আপনি সেটাও বুঝতে পারেন না যে আপনি নিজের অনিচ্ছায় সে হিজাবটা পরেন। কি আছে চুলে মেয়েদের চুলে কি এমন আছে যেটা দেখে ছেলেদের একদম ধর্মনাশ হয়ে যায়, যেটা না ঢেকে রাখলে একদম সমাজ সংসার সব ভেঙে চুরচুর হয়ে যায়? আমাকে কেউ বলতে পারে? তো এইভাবে এই দেশ চলতে পারে না আসলে। যে দেশের অর্ধেক জনগোষ্ঠী সারাক্ষণ আতঙ্কে থাকবে, ঘরে নির্যাতনের শিকার হবে। পরিসংখ্যান, বাংলাদেশের স্ট্যাটিস্টিক ব্যুরোর পরিসংখ্যান আছে 80% বিবাহিত নারী জীবনের কখনো না কখনো ইন্টিমেট পার্টনারের কাছ থেকে নির্যাতনের শিকার হয়েছে এবং হয়। বাংলাদেশে ধর্ষণের সংখ্যা কত কমেছে? কমে নাই। এখন শুরু হয়েছে পোশাকে আক্রমণ। গত 50 বছরে আমরা তাহলে কি অর্জন করেছি মেয়েদের জন্য? কি সেই মুক্তি? অর্থনৈতিক মুক্তি? গার্মেন্টসে যায় মেয়েরা, এই তো কোন রকমের উচ্চ পদে ম্যানেজারিয়াল পজিশনে কোনো মেয়েকে আপনারা দেখাতে পারবেন? আপনারা তো যোগ্যই মনে করেন না মেয়েদেরকে। এবং এই মেয়েরা কি কি ফেস করে, কিসের কত রকমের নির্যাতন এবং সহিংসতার মুখোমুখি হয়ে এই অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, সেই খবর কি কখনো আমরা রেখেছেন? আপনারা রেখেছেন? কখনো তার প্রতিকারের চেষ্টা করেছেন? এই যে অর্থনৈতিক অগ্রগতি, সেখানে কি মেয়েদের ভূমিকা নাই? মেয়েদের কন্ট্রিবিউশন নাই? তাহলে আপনারা বলেন আমরা কোথাও কোনো কন্ট্রিবিউশন করব না। আপনারা দেখে একা একা কত দূর যেতে পারেন। আপনারা যারা ছেলে মানুষ, যারা পুরুষ, যারা একটা প্রতিপক্ষ বানিয়ে নিয়েছেন মেয়েদেরকে, তাদেরকে বলছি আপনারা কিন্তু একা চলতে পারবেন না। এই সভ্যতা, এই সমাজ একা চলে না। কাজেই আপনাদের যে সহযোগী, বা আমরা কি বলতে পারি, সহযোদ্ধা, বা একসাথে চলা, একটা পরিবারও তো তাই, আমরা তো একা চলতে পারি না। তাদের প্রতি নির্যাতন নিপীড়ন করে কিন্তু বেশি দূর যাওয়া যায় না। কাজেই আমি সকলের প্রতি অনুরোধ জানাবো, রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে, সাংস্কৃতিক নেতৃত্ব থেকে শুরু করে, মিডিয়াকে, আমাদের যারা কর্মক্ষেত্রে সহকর্মীরা আছে, সবাইকে বলবো
মানুষ হন, মানুষকে মানুষ হিসেবে দেখতে শেখেন, মেয়েদেরকে আপনার মতোই আরেকজন মানুষ হিসেবে বিবেচনা করতে শেখেন। ধন্যবাদ।